কিন্তু বিভিন্ন জরিপে তরুণদেরকে দেখা যাচ্ছে, তরুণরা যদি কোনো রাজনৈতিক দল করে তাহলে সেটা দিয়ে মানুষ ভোট দিবে, এই সংখ্যাটা এখনো বেশি। পরবর্তীতে কি হবে জানি না। এবং আমরা এটা কি বাড়ছে না কমতেছে? জরিপের কথা বলতেছি। জরিপে যেমন ধরা যাক কোথাও দেখা যাচ্ছে 40% তরুণদেরকে ভোট দেবে, 38% হচ্ছে আনডিসাইডেড। কিন্তু এগুলো তো আপনি এখন কখনো বাড়বে কখনো কমবে। আবার সামনে যখন ইলেকশনের পরিবেশটা তৈরি হবে তখন প্রচারণার উপর অনেক কিছু নির্ভর করবে। ফলে এটা সবসময় কিন্তু মানে একটু আপ এন্ড ডাউন এটা চলতে থাকবে। আর যারা অভ্যুত্থানের ম্যান্ডেটটা ওইভাবে বুঝেছে তাদের এখন দ্রুত ইলেকশন দিয়ে ক্ষমতায় পাকাপাকিভাবে বসে যাওয়া উচিত না, এই সংস্কারগুলি পাকাপাকিভাবে করার জন্য 5 বছর 6 বছর ধরে করার জন্য? না, দ্রুত ইলেকশন দেওয়া উচিত না। সময় নিয়ে, মানে সময় মানে সেটা আবার অনন্তকাল না, একটা নির্দিষ্ট পরিমাণ যৌক্তিক সময় নিয়ে কিছু আনফিনিশড কাজ আছে সেগুলো শেষ করা উচিত। শেষ করার মধ্যে দিয়ে একটা নির্বাচন দেওয়া উচিত। কেন এটা দরকারটা হচ্ছে এই কারণে, যেন কেউ ইলেকশনে এর মধ্য দিয়ে ক্ষমতা এসে আবার অনেক দিন পর্যন্ত মানে আনইলেক্টেড ক্ষমতায় থাকার জন্য চেষ্টা না করতে পারে, এবং যেন আপনি বিরোধী দলে থাকলেও আপনার রাজনীতি থাকে বাংলাদেশে। আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি যখন এখানে দেখা যায়, যেমন ধরেন আওয়ামী লীগে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফেরাটা কঠিন। কেন কঠিন? কারণ সে একটা অভ্যুত্থানের মধ্যে পড়েছে। এখন বাংলাদেশের সামনে যে সরকার হবে তাকে যদি আবার একটা অভ্যুত্থান করে সরাতে হয় তখন কিন্তু তার রাজনীতিতে কামব্যাক করা কঠিন হবে। এই কারণে আমরা এমন একটা বন্দোবস্তের কথা বলছি যে আপনি অপোজিশনে থাকেন কিন্তু রাজনীতিতে থাকেন, আবার যেন আপনি ক্ষমতায় আসতে পারেন। আওয়ামী লীগের অভিজ্ঞতা কেন আপনাদেরকে বিএনপি বা জামাতকে আওয়ামী লীগের দাঁড়িপাল্লাতেই আপনাদের মাপতে হচ্ছে? কারণ হচ্ছে যে এখানে স্টেট মেকানিজমটার মধ্যেই একটা অটোক্রেসির বীজ আছে। এটা তো শুধু আমার কথা না, এটা এখন সকলে এক বাক্যে স্বীকার করছেন, যারা কখনো এর আগে স্বীকার করতে চাইতেন না তারা। ফলে সকলে মানে ঠিক আছে, আপনি বলেন সকলে মানে কারা? ওকে, সকলে মানে কারা না, মানে সকলে মানে সকলের মধ্যে আমি পড়ি কিনা সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। কারণ আমার কাছে মনে হয় যে, কারণ আমার আর্গুমেন্টটা একটু শুনুন। আমার আর্গুমেন্টটা হচ্ছে শেখ হাসিনা যেগুলি দুষ্টামি করছেন এর একটা সংবিধান মেনে করেন নাই তো উনি। সংবিধানে গুম খুনের কথা নাই তো, সংবিধানে ভোট চুরির কথা নাই তো। না খালেদ ভাই, আই বেগ টু ডিফার। সংবিধানে ভোট চুরির কথা থাকতে হয় না। আর এটাকে যদি আপনি নিশ্চয়ই মানে দ্রুত বলতে গিয়ে বলেছেন, এটাকে দুষ্টামি বলা যাবে না, এটা একটা মারণঘাতী ব্যাপার যেটা শেখ হাসিনা যেভাবে শাসন করেছে। আচ্ছা, মারণঘাতী ব্যাপারটা সংবিধান অনুযায়ী করে নাই, কিন্তু সংবিধান একটা বড় শক্তি জায়গা, এবং সংবিধানের মধ্যে দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে এখানে চাইলে অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায়, যেটা শেখ হাসিনা করেছেন। যে আমাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য 2014 ইলেকশন করতে হয়েছে তাকে, তিনি বলেছিলেন যে আরেকবার ইলেকশন দ্রুততম সময় দিয়ে দিবেন, দেন নাই। 2018 ইলেকশনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা এটা একটা এক্সকিউজ ছিল। এই ব্যাপারগুলো তো আপনি তো নিশ্চয়ই আমার সাথে যখন আলাদা করে আবার বসবেন, যদি আমরা আড্ডা দিই, তখন আপনি কিন্তু স্বীকার করবেন যে বাংলাদেশের সংবিধানে there are definite problems। এটা স্বীকার অস্বীকারের কিছু নাই। বাংলাদেশের সংবিধানে 2014 সালে ইলেকশন করতে হয়েছে, এখন আপনি ইলেকশন 5 বছর পর পর করতে হবে, এটারে কিভাবে সংস্কার করা প্রয়োজন? দেখেন, প্রফেসর আলী রিয়াজ আমার সরাসরি শিক্ষক, আমি 100% জানি এটা যে সংবিধানের রাজনীতিতে মানে যেরকম নিয়ম আছে এর বাইরে তিনি যাইতে পারবেন না, গ্যারান্টেড। কেমনে যাবেন? 5 বছর পর পর ইলেকশন দিতে হবে, এটা বাইরে কেমনে যাবেন? শেখ হাসিনা তো যেতে বলা হচ্ছে না তো, তাহলে কি করবেন আপনি? কি করবেন? সংবিধানের দোহাইটা দিয়ে এখন চুরি করতে তো কেউ বলে নাই তাকে, সে তো সংবিধানের কথাও বলছে, চুরিও করছে হাসিনা। তো আপনি এটা কিভাবে ঠেকাবেন সংবিধান দিয়া? না, সংবিধান দিয়ে এটা মানে যদি প্রধানমন্ত্রী ক্ষমতাকে আপনি একটা ভারসাম্যের মধ্যে আনতে পারেন, বাংলাদেশের সংবিধানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে অ্যাবসলিউট ক্ষমতার অধিকারী করা হয়েছে এবং অলমোস্ট তিনি সংবিধানের ঊর্ধ্বে বিরাজ করেন। এটাকে যদি চেক করা যায় এবং ইনস্টিটিউশনগুলোকে তিনি নিয়ন্ত্রণ করবেন না, প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন না, এমনকি পলিটিক্যালি আপনি হয়তো বলবেন যে আসলে তিনি যে নিয়ন্ত্রণ করেন এটা তো পলিটিক্যাল নিয়ন্ত্রণ, এটা তো আর মানে কনস্টিটিউশনাল না। এটা একটা বড় আইনি তর্ক হতে পারে। আমি তো আর আইনের ছাত্র না, আমি রাজনীতির জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে তিনি চাইলে ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতে পারেন, এবং অনেক ফাঁক ফোকর আছে যেখানে যেগুলো বলা হচ্ছে যে এখানে তো অমুক অধিকারটা নিশ্চিত করা হয়েছে, সেখানেও কিন্তু মানে ফাঁক ফোকর আছে যেটা সুযোগ আসলে নেওয়া সম্ভব হয়। এটা বন্ধ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে কনস্টিটিউশনের অধীন আনতে হবে। সংসদের তাকে যেন চাইলে অভিশংসন করা যায়, এই ব্যবস্থাগুলো করতে হবে। এই ব্যবস্থাগুলো করতে পারলেই 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে, এবং যিনি যারা যে দল নির্বাচনে মানে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকবে, সরকারের বাইরে থাকবে, তারা কিন্তু আবার বিরোধী দলের রাজনীতি করতে পারবে। পরবর্তীতে আবার জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসতে চাইবে। আমরা সেফ, খালেদ ভাই বিশ্বাস করেন আমরা সেফ, এটুকুই চাইছি। আপনারা এটুকু নিশ্চয়ই আমাদেরকে মানে সমর্থন করবেন। মানে আমি তো সমর্থন, যদি আমার সমর্থন তো আপনাদের 115 ভাগ আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা রিয়েলিস্টিক কিনা এবং যে কথাগুলি বলা হচ্ছে সেই কথাগুলি আসলে মানে আপনি যদি দেখেন, আমরা যে গণতন্ত্রের কথা বলি ইংল্যান্ডের সংবিধানই নাই। ইংল্যান্ডের সংবিধানে কোনো কিছু মানে কোনো লিখিত সংবিধান নাই, যারা করে তাকে মানে। অথচ বাংলাদেশে যখন শেখ হাসিনা সংবিধানটা পাইছে 2009 থেকে 10-11 যদি আমি বাদ দেই, 12 সাল থেকে উনি যত কিছু করছে প্রত্যেকটা জিনিস সংবিধানের লঙ্ঘন।
প্রত্যেকটা জিনিস। মানে আমি আপনাকে আরেক সময় নিশ্চয়ই এটা আপনাকে দেখাবো, তবুও আমি একটু ডক্টর নাভিন মুর্শিদের কাছে আসি। ডক্টর নাভিন মুর্শিদ, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনি যদি বলেন যে সংস্কার এবং যেই সংস্কারগুলি আসলে বলা হচ্ছে বা ভাবা হচ্ছে, জনাব সারোয়ার তুষার খুব সুন্দর করে এগুলি বলেছেন যে তিনি চান যে আসলে প্রধানমন্ত্রী যাতে একক ক্ষমতা না থাকে, প্রধানমন্ত্রীর ক্ষমতার যাতে কোনো জবাবদিহি থাকে। আসলে বাংলাদেশে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে দুটি বিভাগের ক্ষমতা যখন একজনের হাতে তুলে দেওয়া হয় এবং যখন এটা কালেকটিভলি উনি কারো কাছে এটা দায়ী থাকেন না, তখন তার পক্ষে একটা ফেসিস্ট হয়ে ওটা সহজ হয়। এই কথাগুলির প্রেক্ষিতে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি এই কথাগুলির সাথে একমত সারোয়ার। ডক্টর মুর্শিদ। জি, আসলে এটা আসলে অনেক বড় আলাপ। সাংবিধানিক যখন কোনো পরিবর্তন আনতে হবে, এটা মানে ন্যায্য ভাবেই এটা অনেক সময় নিয়ে একটা কাজ করতে হবে। যেমন তেমন করে এই যে 3 মাসে হয়ে গেল, 4 মাসে হয়ে গেল, টাস্কার দেয় হয়ে গেল, সেটা আসলে ঠিক হয়তো হবে না, কারণ এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এবং এখানে চ্যালেঞ্জটা আমি আসলে বলবো কি, যে আপনি যেটা আগেও ইঙ্গিত করেছেন, লিজিটিমেসির, ক্রেডিবিলিটি। আমরা যদি এই সরকারের আন্ডারে একটা নতুন সংবিধান ধরেন পাই, সেটা কি একটা লেজিটিমেট নতুন সংবিধান হবে, কি পরবর্তী সরকারগুলোকে এটা মেনে নিবে নাকি মেনে নিবে না? তো সেই লিগ্যাল জায়গাগুলো সব ঠিকঠাক আছে কিনা, সেটা হবে আমার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আপনি এটাও ঠিক যে সংবিধান যে ঠিকমতো মানা হচ্ছিল সেটা তো একেবারেই না। মানে একেবারে বিসমিল্লাহতেই তো আমরা দেখি, তাই না? আমাদের যে কি 4 পিলার্স, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, তার মধ্যে একটাও কি আমরা মেনেছি গত 53 বছরে? তা তো মানিনি, তাই না? তো সংবিধান থাকলে যে খুব ভালো হবে, না থাকলেই হবে না, এটা রিফর্ম করতে পারলে এটা আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা না। আমরা যদি রিফর্মটা করতেও পারি, সেটা যদি ক্রেডিবল হয়, এটা যদি খুব সুন্দর একটা সংবিধানও হয়, এটা এমনও হতে পারে যে অন পেপার খুব সুন্দর একটা সংবিধান, যেটা নানান ধরনের সেপারেশন অফ পাওয়ার্স আছে, যা যা আমরা চাই সেগুলো আছে, ফ্যাসিস্ট সরকারকে আসতে দিবে না। কিন্তু ইন প্র্যাকটিস ডিফ্যাক্টোর জায়গায় আমরা দেখছি যে আসলে এই ক্ষমতায়নটা হয়ে যাচ্ছে, এই প্রধানমন্ত্রীর চেয়েরই সব ক্ষমতা যে হাজির হচ্ছে। এবং এটা বোঝার জন্য কিন্তু আমাদের একটু অন্যান্য জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এবং এই জন্য আমি বলছি এটা আসলে একটা সময়ের ব্যাপার, কারণ এটা একটা ডেলিব্রেটিভ ডেমোক্রেসি জায়গা থেকে। কিন্তু ডক্টর মুর্শিদ, এই সরকারকে তো আসলে, এই সরকার তো কেবল একটা ওই যে বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি লতিফুর রহমান, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, এই সরকারদের মতো একটা আচরণ করতে পারে না যে আমি একটা ইলেকশন দিয়া পরবর্তী এই রিলের আমি আরেকজনের হাতে তুলে দিয়ে গেলাম। ওই সরকারের তো নিজেরা একটা দায়িত্ব তো অনুভব করবে, তাই না? মানে কিছু একটা তো তার করতে হবে। এইটা যদি সে এই সংস্কারগুলি না করে, তাহলে আর মানে এই মাঝখানের এই পিরিয়ডটা আসলে কি মানে তৈরি করলো জুলাই আগস্ট? সেটাও তো সারোয়ারদের যে বক্তব্য, এটাও তো ঠিক আসলে। এখন আপনাকে কয়েকটা জিনিস আসলে জনগণের থেকে নিতে হবে, যে প্রথম হচ্ছে সময়, কতখানি সময়ে জনগণ দিতে রাজি, এবং সেই জায়গা থেকে প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে সংবিধান সংস্কার কি আসলে 3, 6, 1 বছর কতদিনে হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে, কারণ এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে যে আমরা যেমন কেন আমরা এই ধরনের ক্ষমতায়ন দেখি, কারণ আমরা একটা মেজরিটেরিয়ান সিস্টেমে আছি। এই সিস্টেমে আসলে এটার স্ট্রাকচারটাই এমন যে দুটা দল প্রাধান্য পাবে। এখন যখন এটা একটা 2 পার্টি সিস্টেম হয়ে যাওয়াটা অনিবার্য, এখন যখন 2 পার্টি সিস্টেম অনিবার্য হয়ে যায়, তখন কি হয়, তার মানে স্ট্রাকচারালি এই জিনিসটা চলে আসে। তো তখন আরেকটা কি, পার্লামেন্টারি সিস্টেমে আমরা যে কি পাই, যে ক্ষমতাটা তো আসলে প্রাইম মিনিস্টারের কাছেই থাকবে, আপনার লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ সেপারেশন অফ পাওয়ারটা নাই। তো এগুলো কিন্তু অনেক চিন্তা করার বিষয়। একদিনে 5 জন মিলে চিন্তা করলে হবে না। এটা কি ধরনের, মানে ওটা ভাবতে হবে যে এটা কেউ বলছেন যে একটা গণপরিষদ করে সেটাকে করা যায় কিনা। যাই হোক, ডক্টর মুর্শিদ আপনাকে ধন্যবাদ। আমি একটু তুষার কাছে